রোহিঙ্গাদের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান। $4.5 বিলিয়ন ফেরত চেয়েছে বাংলাদেশ। সিরাজগঞ্জের আতঙ্ক, সাবেক এমপি আব্দুল আজিজ। রয়েছে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ। এবং হবিগঞ্জে ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত 4। মুন্সিগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় খুলে যায় বাসের ছাদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। স্বাধীনতার আগে বাংলাদেশের পাওনা $4.5 বিলিয়ন ফেরত ও গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে পাকিস্তান। ঢাকা ইসলামাবাদ বিদ্যমান সম্পর্ক এগিয়ে নিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশই একমত, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। এরপর পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ দেখা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। সে সময় দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 2010 সালে পাকিস্তানে এক সাক্ষাতের পর 1.5 দশকের ব্যবধানে বাংলাদেশের সঙ্গে ফের আয়োজন হল দ্বিপক্ষীয় বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠকের পর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান আমনা। সে সময় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করেন তারা। দ্বিপক্ষীয় এসব বৈঠকের বিস্তারিত তুলে ধরে 71 পূর্ব সম্পদ ফেরত ও গণহত্যার জন্য ক্ষমা চাইতে পাকিস্তানের প্রতি আহ্বানের কথা জানান পররাষ্ট্র সচিব। পাকিস্তানের সাথে আগে যেমনটা বলেছি, বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছে, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, 1970 সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। বাংলাদেশে আটকে পড়া 3,25,000 পাকিস্তানের প্রত্যাবাসন এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়। এটা আমরা পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসার প্রয়োজন। এদিকে বিকেলে মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে আমনা বালুচ বাংলাদেশ সফরে সন্তুষ্টি প্রকাশ করেন। I'm happy to be in Dhaka. Thank you. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব নিকোল অ্যাঞ্চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব অ্যান্ড্রু আর হেরাপের সাথে বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি সমর্থন জানান দুই মার্কিন মন্ত্রী। আকবর হোসেন সুমনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মেহেদি হাসান। বৃহস্পতিবার দুপুর 2:45টায় ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিয়ানমারে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে সাথে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান সফররত দুই মার্কিন মন্ত্রী। বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে। বৈঠক শেষে সচিব জানান, বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা ইস্যু। আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে আপনারা জানেন যে রোহিঙ্গা বিষয়ে একটা উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা তাদের রাজনৈতিক এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছি। আলোচনা হয়েছে দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়েও। বাংলাদেশের উপর আরোপিত বাড়তি শুল্ক যে 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে, এর মধ্যেই সমাধান খুঁজে পাওয়ার আশা সচিবের। 90 দিনের পজের মধ্যেই আমরা কি করে এই যে নতুন বাস্তবতার প্রেক্ষিতে আমাদের দেশের ভেতরে যে সমস্ত স্টেক হোল্ডার আছেন তাদের সাথে কথাবার্তা বলে একটা পথ বের করতে পারি, সেটা নিয়ে আমরা সময়টা ব্যয় করব।
এরপর দুই মার্কিন মন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। এ সময় সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানান তারা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। চলমান রাজনৈতিক বিষয় নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাতে শুরু হয় এই বৈঠক। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যদের সাথে এ সময় ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ সময় আলোচনা হয়। মানব সেবার আড়ালে এলাকায় মূর্তিমান এক আতঙ্ক হয়ে ওঠেন সিরাজগঞ্জ ৩ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি ডাক্তার আব্দুল আজিজ। নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করতেন পুরো এলাকা। বিরোধী দল মত দমনে চালাতেন অত্যাচার নিপীড়ন। রয়েছে অনিয়ম দুর্নীতির বড় বড় অভিযোগ। তার থাবা থেকে বাদ যায়নি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। আব্দুল আজিজ পেশায় ছিলেন চিকিৎসক। আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে বনে যান জাতীয় শিশু হাসপাতালের পরিচালক। স্বৈরাচার শেখ হাসিনার আস্থাভাজন হয়ে 2018 সালের ভোটার বিহীন নির্বাচনের টিকিটে হয়ে যান সংসদ সদস্য। এরপরেই হয়ে ওঠেন সিরাজগঞ্জ 3 সংসদীয় এলাকার একক অধিপতি। নির্বাচনের সময় আব্দুল আজিজের নির্দেশে বিএনপি প্রার্থী সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা চালানো হয়। সে সময় তার ভয়ে কেউ মুখ খোলার সাহস পেত না। চেষ্টা করলেই চলতো অত্যাচার নিপীড়ন। এহিনে বাড়ি দেয়, হুনে বাড়ি দেয়, হুনে শাবল দেয় কাটে, দোয়াই দিই, ফাতেমার দোয়াই দিই, আল্লাহর দোয়াই দিই, দিয়ে দেবে বেটে বেটে হরা দিই। আমার বোনের জামাই পালে তো আমার বোনের তো আস্থাই থাকলেন না, খালি ভাগ্য ভালো যে আসিল নেই। আজিত এমপি হাতে থেকে তো এইগুলি করাইছে। আজিত এমপি হলো মেন, আজিত এমপি সাহেবের অর্ডারই হলো এগুলা করছে স্থানীয় আওয়ামী লীগেরা। প্রত্যেকটা জায়গাতেই এই আজিত এমপি ছাত্রলীগ যুবলীগ ব্যবহার করছে। আমাদের রায়গঞ্জ তারাশের কোনো মানুষ ঘরে থাকতে পারেনি, কোনো সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারেনি। টাকার নেশায় পড়ে যান ভোটারবিহীন এমপি আব্দুল আজিজ। নিয়োগ বাণিজ্য সহ প্রকল্প বাস্তবায়নের নামে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এমপির সাথে তাবাদে যে আজিত, হ্যাঁ এমপি, সবার সাথে যোগাযোগ করে ইন্টারভিউ দিলাম, দেওয়ার পরে ওই যে ইয়া করে নিয়ে নিলাম। ওই যে ওখানে আমরা হলো ওই যে একটা ইট গেটে দিছে, আমি উদ্বোধন করলাম, এখানে একটা মাদ্রাসা দিব, মাদ্রাসা ঘর দিব আব্দুল আজিজ সাহেব। এই ঘর দরকার হয়ে গেছিল, স্যার খবর নাই। করার কথা ছিল, টাকা পয়সা দিছিল কি না দিছিল এমপি সাহেব মনে হচ্ছে ভেঙে ছিঁড়ে খাওয়া লাইছে। আমরা ঈদগাহ মাঠে নামাজ পড়ে পারি নাই। গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়েছিলেন প্রভাবশালী এই নেতা। গত 3 ফেব্রুয়ারি পুলিশ হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হন তিনি। 3 মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলে বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে আবার পুলিশে দেয়। আওয়ামী লীগের দোষর যারা ছিল, স্বৈরাচার সরকারে যারা ভোট চোর সরকার হিসাবে অবৈধ ভোট নিয়ে রাতের ভোট করে যারা এমপি হয়েছিল, সেই এমপিদেরকে সুনির্দিষ্ট শাস্তি দেওয়া। তবে তার অবৈধ সম্পদ জব্দ সহ সব অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি চান সিরাজগঞ্জবাসী। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে মাধবপুরের বাক্ষরনগরে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। পুলিশ জানায়, পিকআপ ভ্যানে ঘরের জিনিসপত্র সহ বেশ কয়েকজন যাত্রী ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপের 4 যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমসপুরে বরিশাল এক্সপ্রেসের একটি বাসের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে বাসের ছাদ খুলে পড়ে যায়। তবে বাসের চালক গাড়ি না থামিয়ে প্রায় 5 কিলোমিটার এলাকা চালিয়ে যান। পরে লৌহজংয়ের কুমারভোগ এলাকায় পৌঁছালে স্থানীয়রা গাড়ির গতিরোধ করেন। নিচ্ছে একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরো থাকবে। খুলনায় ছাত্র সমন্বয়ক ও গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতি, আটক 4। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। খুলনায় ছাত্র সমন্বয়ক ও গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতির সময়ে 4 জনকে আটক করেছে যৌথ বাহিনী।
গেল রাতে তাদের আটক করা হয়। পুলিশ জানায় মহানগরীর বয়রা আন্দির ঘাটের ইখতিয়ার উদ্দিন সুমনের বাড়িতে প্রথমে ছাত্র সমন্বয়কের পরিচয় দিয়ে প্রবেশ করে 4 যুবক, পরে আবার নিজেদের গোয়েন্দা পরিচয় দিয়ে বাড়িতে তল্লাশি শুরু করে। তাদের বাধা দিলে বাড়ির মালিক সুমনকে মারধর শুরু করে তারা। তাদের সাথে কথা কাটাকাটিতে প্রতিবেশীরা জড়ো হন। পরে ওই 4 যুবক সালাউদ্দিন শান্নু, মাসুদ রানা, ফয়সাল মাহমুদ ও রিফাত পারভেজ রাফিকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। যৌথ বাহিনী ও পুলিশ গিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরিচয় দিছে, তারপর সমন্বয়ক ছাত্র সমন্বয়কের সমস্ত পরিচয় দিছে, এর বাড়ি এসে ঢুকছে, সোনা গলা সব দিছে, তারপরে দরজাকে মারপিট করছে। এই পরবর্তীতে সংবাদ পেয়ে পুলিশ আসে। রাজশাহীর বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়ে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজিতে। ঈদের আগে ও পরে পেঁয়াজের দাম ছিল 25 থেকে 30 টাকা কেজি। তবে অপরিবর্তিত রয়েছে আদা ও রসুনের দাম। আদা ও রসুন বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা কেজিতে। বেড়েছে সবজির দাম। কাঁচা পেঁপে 40 টাকা থেকে বেড়ে 50 টাকায়, বেগুন 10 টাকা থেকে বেড়ে 80, পটল 50 থেকে 60, ঝিঙা 70 থেকে 80, শসা 60 থেকে 70, গাজর 30 থেকে 40 এবং টমেটো বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। ঈদের পর বেড়েছে মাছের দামও, তবে কমেছে সব প্রকারের মাংসের দাম। দর্শক, রাজশাহীর সাহেব বাজারে আছেন আমাদের সহকর্মী বদরুল হাসান লিটন। সেখানকার বাজার পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। লিটন, পেঁয়াজের এই দাম বাড়ার পিছনে আসলে কারণ কি? বাজার পরিস্থিতি কেমন দেখছেন? বিক্রেতারা কি বলছে আমাদের জানাবেন। জি, নির্জনা যেমনটি বলছিলেন যে রাজশাহীর বাজারে কিন্তু হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু রাজশাহীতে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। এক সময় কিন্তু বিশেষ করে যে ঈদের আগে এবং পরে যেখানে 25 থেকে 30 টাকা কেজি বিক্রি হয়েছে, সেই পেঁয়াজ এখন মানে আজকে এই মুহূর্তে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি। আমি এখানে কেন এই পেঁয়াজের দাম বাড়লো সেটি আমি এখানকার যে পেঁয়াজের ব্যবসায়ী আছে নুরুন নবী, আমি তার কাছে জানতে চাই আসলে হঠাৎ করে কেন পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়ে গেল। আসলে এই সময় একটু মানে পেঁয়াজ স্টক হচ্ছে এবং বান্ধাই হচ্ছে, কাস্টমার ক্রেতারা 5 কেজি জায়গায় 1 মণ কিনছে। বিভিন্ন কারণে বেশি করার কারণে দামটা মূলত বেশি। হ্যাঁ, মূলত বেশি কেনার জন্য দামটা বেশি। স্টক বান্ধাই পাটি এরকম কেনাকাটা শুরু হচ্ছে। হ্যাঁ, যেমন শুনছিলেন যে ব্যবসায়ীরা বলছে যে স্টক করার কারণে পেঁয়াজের দাম বেড়ে গেছে। এছাড়াও কিন্তু আমি কিছু কৃষকের সাথে কথা বলেছি, কৃষকরাও কিন্তু জানিয়েছে যে তাদের শ্রমিকের যে খরচ, সেই শ্রমিকের খরচ কিন্তু অনেক বেড়েছে। এখন কিন্তু রাজশাহী মফস্বল গ্রাম অঞ্চলে যে শ্রমিক, কৃষি শ্রমিক, সেই কৃষি শ্রমিকের মজুরি কিন্তু প্রায় 700 টাকা, 600 থেকে 700 টাকা করে। শ্রমিকের মূল্য বেড়ে যাওয়ার কারণেও কিন্তু পেঁয়াজের দাম বাড়ার একটি কারণ। এছাড়াও কিন্তু রাজশাহীর বাজারে কিন্তু অন্যান্য সবজির দামও কিছুটা বেড়েছে, তবে মুরগির দাম কিন্তু অনেকটা কমেছে। ঈদের মধ্যে যে মুরগি দাম, দেশি মুরগির দাম ছিল 600 টাকা কেজি, সেটি কিন্তু এখন 550 টাকায় নেমে এসেছে। নির্জনা, এই ছিল রাজশাহীর বাজারের সর্বশেষ পরিস্থিতি। লিটন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহীর সাহেব বাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বদরুল হাসান লিটন। এবারে চলে যাচ্ছি পরের খবরে। লালমনিরহাটে আবহমান গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, ঘোড়দৌড় প্রতিযোগিতা ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। এদিকে রাজবাড়িতে 3 দিনব্যাপী লোকজ মেলায় ঢোলের তালে তালে হয় লাঠি খেলা। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে পহেলা বৈশাখ উপলক্ষে চলছে 4 দিনব্যাপী ঘোড়দৌড় ও লাঠি খেলা সহ গ্রামীণ নানা প্রতিযোগিতা, যা দেখতে জেলা উপজেলা থেকে ছুটে আসেন হাজারো মানুষ।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে ঘোড়া নিয়ে খেলায় অংশগ্রহণ করেন অনেকে। জয়ী হতে ঘোড়ার প্রাণপণ ছুটে চলা দেখে আনন্দে ভাসেন দর্শকরা। ঘোড়া খেলা আমি কখনোই দেখিনি, আজ ফার্স্ট টাইম দেখতেছি। হোপফুলি ভালো লাগবে। অবসর আনন্দ যেন আমরা পরিপূর্ণভাবে উদযাপন করতে পারি, উপভোগ করতে পারি। ঘোড়দৌড় শেষে শুরু হয় লাঠি খেলা। আগামীতে আরো বড় পরিসরে আয়োজনের কথা বলেন মেলার আয়োজক। আমরা এমন কিছু আয়োজন করেছি যা শুধুমাত্র বিনোদন দিবে, যা অতীতের ক্রীড়া কর্মকাণ্ড আপনাদেরকে মনে করে দিবে। যে সমস্ত খেলা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম চিনে না, জানে না, বুঝতে পারে না যে হাডুডু খেলা আমাদের প্রিয় খেলা ছিল, আজকে আমাদের মাঝে নাই। এখানে বাটন প্রতিযোগিতা হবে, জাল বুনন হবে, চকচল খেলা হবে, এই ধরনের নানান খেলার আয়োজন করা হবে। এদিকে পহেলা বৈশাখ ও নববর্ষ উপলক্ষে রাজবাড়ীতে 3 দিনব্যাপী লোকজ মেলায় লাঠি খেলা অনুষ্ঠিত হয়। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ৭১ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান, $4.5 বিলিয়ন ফেরত চেয়েছে বাংলাদেশ। সিরাজগঞ্জের আতঙ্ক, সাবেক এমপি আব্দুল আজিজ, রয়েছে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ। এবং হবিগঞ্জে ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত 4, মুন্সিগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় খুলে যায় বাসের ছাদ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।